হাজব্যান্ড, লেখিকা সামহা সামি। পর্ব সংখ্যা ৪, পার্ট ৭ ও ৮। মুখ করে কথাটা বলে আনেয়া। স্যার, মাফিয়া পিকে আজ শহরে বাইরে যাবে। অ্যারিস্টেডের কথা শুনে রনি হাতের কিউব বলটা ঘোরাতে ঘোরাতে পাশে রাখা ড্রেসিং গলের গ্লাসের চুমুক দিয়ে তীক্ষ্ণ চাহনিতে রসনের দিকে তাকিয়ে বলে হাসিলের দিকে তাকিয়ে বলে, তবে হয়ে যাক, আজকে পিপিএ পাখিকে দিয়ে স্পেশাল বাসর রেডি করো। রনির কথায় কিছু লোক মাথা নেড়ে সম্মতি দিয়ে কাউকে কিছু ইশারা দিতে চলে যায়। মা রেডি, আমি অফিসে যাচ্ছি, তুমি বাসা থেকে বের হবে না। কিছু লাগলে গার্ডের থেকে ফোন করে নিয়ে নেবে। নাস্তা শেষ করে টেবিল ছেড়ে টিস্যু নিয়ে হাত মুছতে মুছতে আনেয়াকে উদ্দেশ্য করে বলে। আনেয়া ঋণী বিন্নি কণ্ঠে বলে, বাড়ি থেকে আমার মিমোটাকে এনে দিবেন। আনেয়ার কথায় রোহেল চোখ ছোট ছোট করে বলে, হোয়াট হ্যাপেন্ড, কিসের মিমো? আনেয়া জিহ্বা দিয়ে ঠোঁট কামড়ে বলে, আমার মিমো মানে আমার বিড়াল ছানা। আচ্ছা, বিড়ালের বাচ্চার মানুষ করো, কিছুদিন পর আমার ডিএনএ দেওয়া বাচ্চা সামলাতে হবে। বলেই আনেয়ার কপালে ডিপলি কিস করে টেক কেয়ার বলে নিজের গন্তব্যে চলে যায়। বন্ধ রুমের এক কোনায় বাঁধা অবস্থায় পড়ে আছে আনেয়া। কিছুক্ষণ আগে প্রহেল বেরিয়ে যাওয়ার পরপরই রেড লাইনে অপরিচিত কারো নাম থেকে কল আসে। রিসিভ করে আনেয়া বলে, আসসালামু আলাইকুম, জি কে বলছেন? আনেয়ার কথায় ফোনের ওপাশে থাকা লোকটি তাড়াহুড়ো করে বলে, আপনি কি মিসেস আনেয়া বলছেন? জি, আমি মিসেস আনেয়া বলছি। ম্যাম, আপনার হাজবেন্ড গুরুতরভাবে আহত হয়েছে, সিটি হাসপাতালের অপারেশন থিয়েটারে আছে। লোকটির কথা সম্পূর্ণ না হতেই ফোনটা পড়ে যায় আনেয়ার হাত থেকে। চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়ে। আপনার কিছু হবে না, আমি কিছু হতে দিব না, বলেই দুহাত দিয়ে চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। মেইন গেটের গার্ড কম থাকায় আজকে আনেয়া অল্প সময় বের হয়ে মেইন রোডে ক্রস করে ঠিক সেই সময়ই একটি কালো গাড়ি আসে। আনেয়া কিছু না ভেবেই উঠে পড়ে। কিছু দূরে যাওয়ার পরে কিছু একটা স্প্রে করতে হারিয়ে ফেলে আনেয়া। দীর্ঘ ৪ ঘন্টা পর জ্ঞান ফিরতেই কিছুক্ষণ আগের সব ঘটনা মনে পড়ে আনেয়ার। বুকে চিনচিন ব্যথা হচ্ছে। প্রহেলের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়লে আনেয়ার ছোটার জন্য ছটফট করতে থাকে। মুখ পাতা থাকা কিছু কথা বলতে পারে। কেউ আছেন? প্লিজ আমাকে মুক্ত করেন। কেউ শুনল না। আনেয়ার বুক ফাটা আর্তনাদ। প্রহেলকে নিয়ে আনেয়ার মাঝে দারুণ আকাঙ্ক্ষা দেখা গেল। বিকাল গড়িয়ে সন্ধ্যা ৬টা ৩০। বাড়ির পার্কিং ফ্লোরে নিজের সবথেকে ভ্যারাইটি কালো মার্সিডিজ পার্কিং করে বাড়ির ভেতর ঢোকে প্রহেল। প্রহেলকে দেখে সব বডিগার্ডরা ভয়ে কারো কাঁপতে খারাপ অবস্থা হয়ে যায় কারো কাঁপতে কাঁপতে খারাপ অবস্থা হয়ে যায়। কেউ কেউ আবার ভয়ে হাত পা কাঁপছে। প্রহেল এগিয়ে এসে জিজ্ঞেস করে, তোমাদের ম্যাম কোথায়? একজন গার্ড তুতলিয়ে বলে, স্যার, ম্যাম তো সেই দুপুরে কোথায় যেন বেরিয়ে গেছে। গার্ডের কথায় হিংস্র পাখির মতো গর্জন করে বলে, পাঁচটার বাচ্চারা, ঘন্টা মিনিট সেকেন্ড পেরিয়ে গেছে, এখন বলছো আমাকে এত ঘন্টার টাইম জানোস তুই? বলেই সারা ড্রয়িং রুমে ভাঙচুর করতে থাকে। বস, মেয়েটা অনেক চিল্লাচিল্লি করছে, গার্ড ভেতরে ঢুকলে আঘাত করছে। গার্ডের কথায় রনি চোখ মুখ শক্ত করে বলে, পিকের পাখির দম আছে, ড্রাগস কেবল করিয়ে দে, আমি আসছি। বলে ফোন কেটে দেয়। আনার অবস্থা নাজেহাল, অতিরিক্ত পরিমাণ পেনিকে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আধো আধো চোখে কান্না মাখা গলায় বলে, আমার কষ্ট হচ্ছে। অদ্ভুত, ট্যাটুওয়ালা, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি মরে যাচ্ছি আপনার অনুপস্থিতিতে। কথাগুলো বলতে বলতে হাতে ইঞ্জেকশনের মাধ্যমে কিছু পুশ করায় আস্তে আস্তে ঢলে পড়ে গভীর নিদ্রায়। ভাঙচুর করার হাত কেটে লড়ে চুপচুপ করে রক্ত লাল হয়ে যাচ্ছে। আপাতত আনেয়ার নিখোঁজ হওয়ার ব্যাপারটা আনেয়ার পরিবার কেউ জানে না। এইভাবে বেরিয়ে যায় আরো ১ ঘন্টা। প্রহেল চোখ বন্ধ করে আনেয়ার মুখটা কল্পনা করে। কোথায় তুই, ফ্লাওয়ার্ড? তুই বিহীন আমি শূন্য, অরণ্যর খাদে পড়ে অচ্ছন্ন বিচ্ছন্ন, কৌশিরের প্রতীকিত। না, এইভাবে বসে থাকলে চলবে না, তাকে কিছু একটা করতে হবে। তখনই প্রহেলের মনে পড়ে বাসা থেকে মেইন রোডের আশেপাশে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। রক্তলাল আগুন চোখজোড়া খুলে দাঁড়িয়ে ডাকতে থাকে, গার্ড, গার্ড! জি স্যার। প্রহেলের ডাকে তৎক্ষণাৎ ২টি কার ছুটে আসে। বাসার সামনে থেকে অপহৃত মেইন রোডের সমস্ত সিসিটিভি ফুটেজ আমার চাই। এই মুহূর্তে নিয়ে আসো, ফাস্ট। কথা শেষ হতেই গার্ড দুজন নিজেদের কাজ সম্পূর্ণ করতে চলে। কাভার্ডের পাশে কিছু একটা করতে ভেতর থেকে বেরিয়ে আসে একটি সিক্রেট রুম। ধীরে রুমের দিকে ঢুকতে রিমোট কন্ট্রোলে চাপ দিয়ে পুরো রুমটা আলোকিত হয়ে যায়। রিভলভার, ধারালো ছুরি ও বেশ কিছু ছোট ছোট মাত্রাতিরিক্ত অস্ত্র নিয়ে যায়। স্যার, আসবো? কামিং।
বলে লোকটির হাতে থাকা সিসিটিভি ফুটেজ একটি একটি করে দেখতে থাকে। যদি কিছু ক্লু পায়। আনিয়ার বাড়ি থেকে বের হওয়ার আগে একটা কালো গাড়ি প্রহেলের বাড়ির আশপাশে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। গাড়িটির প্লেট নাম্বার দেখে প্রহেল বাঁকা হেসে হিংস্র পশুর মতো নির্যাতিত গর্জন করে কাউকে ডেকে বলে, 00988021 এই নাম্বারের গাড়ি বর্তমান অবস্থা কোথায় আছে এবং লোকেশন ট্র্যাক করে বলো। কথা শেষ হতে ফোন কেটে হাত মুষ্টিবদ্ধ করে ওঠে। ভারী পায়ে হাঁটার শব্দে নড়ে চড়ে ওঠে। আনিয়ার মাথাটা কেমন ঘুরছে, মনে হচ্ছে ব্যথায় ছিঁড়ে যাওয়া উপক্রম। একজোড়া পা নিজের এত সামনে দেখে ভয়ে কেঁপে ওঠে। আনিয়ার মুখ তুলে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, কে আপনি? কি শত্রুতা আপনার আমার সাথে? তোমার সাথে আমার শত্রুতা না পাখি, মনের অগোছালো সুখ নেওয়া আর দেওয়া। অপরিচিত লোকের থেকে এমন কথা শুনে গা ছমছম করে ওঠে আনিয়ার। ভারতীয় দৃষ্টিতে বলে, আমি আপনার পাখি না, আমাকে ছেড়ে দেন। আনিয়ার কথায় রনি ঠোঁট আশেপাশে হাত বুলিয়ে সরাসরি স্ক্যান করে বলে, বললের থেকেও বেশি ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবো পাখি, ট্রাস্ট মি। অচেনা অপরিচিত লোকের মুখ থেকে কোয়েলের নাম শুনে চমকে ওঠে আনিয়া। ক্ষিপ্ত বাঘিনীর মতো নির্যাতিত গর্জে বলে ওঠে, আমার স্বামীর কিছু বলে তোকে আমি নিজ দায়িত্বে খুন করব। আনিয়ার কথায় রনির বুকে পা পাশে হাত দিয়ে বলে, আমি অনেকক্ষণ আগেই খুন হয়ে গেছি পাখি, তোর হাতে আমি বারবার খুন হতে রাজি। বস লোকেশন ট্র্যাক করে অর্ধেক বর্তমান অবস্থায় কক্সবাজার কুড়িহার ওইখানে শো করছে। রিফানের কথায় প্রহেল রহস্য নিয়ে হাসি দিয়ে বলে, ইমার্জেন্সি ফ্লাইট বুক করো, আমরা বের হব। আর হ্যাঁ, অবশ্যই আমার ক্ষুধার্ত ফিং ও শিংকে নিয়ে আসবে। বলেই ফোন কেটে দেয়। রাত 12:30 গম গম করে হেলিকপ্টার ব্যবহৃত এক শুনশান খালি মাঠে ল্যান্ড করে। ভেতর থেকে কালো হুডি পরে বেরিয়ে আসে প্রহেল। সিরাগ, সাগর, দেখুন আমার কাছে আসবেন না, দূরে থাকুন প্লিজ। ভয় পাচ্ছ কেন পাখি? কিছুক্ষণ আগে অনেক কিছু লোকেরা আনিয়াকে যে জোরে সাজিয়ে সুন্দর করে একটা গাউন পরিয়ে দিয়েছে। গাউনটা বেশি লম্বা নয়, ছোট, হাঁটুর উপরে আর বুকের পর্যন্ত। রনির কথায় আনিয়ার ভয়ের মাত্রা আরো ভড়কে গেল। রনি এগুচ্ছে তো আনিয়া পেছাচ্ছে। আনিয়ার পেছানো দেখে রনি জোরে হেসে উঠে বলে, পেছাচ্ছ কেন পাখি? আমাকে তোমার করে নেবে না? কাম পাখি। বলে গায়ে মেরুন রঙের শার্ট দিয়ে ধীরে খুলতে থাকে। প্লেন থেকে বেরিয়ে চারপাশে পর্যবেক্ষণ করে প্রহেল কিছু একটা ইশারা করতে রিহান তাদের পেছনে আসা বডিগার্ডদের বলে, বন্দুক নিচে, কোনো শব্দ হবে না, ট্রিগার পেলে শুট করে দিবে। মনে রাখবে ম্যাম যাতে কিছু না হয়। কথা শেষ করে প্রহেলকে নিজেদের প্ল্যান মোতাবেক কাজ করতে থাকে। রিহান ও সাগর প্রহেলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ভাইস আউটরোপ্ট মিশন এইসব কাজেই তাদেরকে নিয়ে থাকে প্রহেল। ছোট ছোট পা ফেলে খুব ধীরে সাবধানে এক পা দুপা করে সামনে এগোচ্ছে। রিহান, সাগর, প্রহেল তিনজন নিজেদের সাথে কিছু গার্ড নিয়ে ভাগ ভাগ হয়ে যায়। প্রহেল কিছুটা সামনে যেতে কিছু লোকের কথোপকথন কানে ভেসে আসে। পিকের বইয়ের ফিগার দেখলে মাথায় নেশা ধরে চড়ে। লোকটির কথা শুনে প্রহেল দাঁতে দাঁত চেপে কটমট দৃষ্টিতে নিক্ষেপ করে যেন এই চোখ দিয়েই ভস্ম করে দিবে। হাত রাখা বন্দুকের ট্রিগারে চেপে সামনে বসে থাকা দুইজন লোককে বক্ষযুগল বরাবর দক্ষ হাতে শুট করে। লোকগুলো চিৎকার করে আগে পেছন থেকে প্রহেলের গাটা মুখ চেপে টেনে হিঁচড়ে নিয়ে যায়। হঠাৎ করে নাজমা বেগম কেমন অস্থির অস্থির লাগছে। মেয়েটার কথা মনে পড়ছে। সকালে আনিয়ার মিমো বিড়ালটার কথা মনে পড়তে গার্ড দিয়ে বিড়াল নিয়ে গেছে। প্রহেল নাম্বারে কল দিচ্ছে। ওপাশ থেকে বারবার একই কণ্ঠে ভেসে আসছে, আপনার কলটি এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। হয়তো মায়ের মন দেখে সন্তানের বিপদের আশঙ্কা বুঝতে পেরেছে। রনি আনিয়াকে এক পা টেনে নিয়ে এসে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। হুম হুম শব্দ করে এক হাত দিয়ে রনিকে নিজের থেকে ছাড়াতে রনির বুকে পিঠে নিজের ধারালো নখ বসিয়ে দেয়। এতও রানীকে সরাতে সক্ষম না হয়ে জমজম করে চোখের পানি ফেলে দেয়। বাহিরে তীব্র গোলাগুলির আওয়াজে রনির দেহ কিছুটা সরিয়ে আনিয়াকে নিজের হাঁটুতে দিয়ে রনি নুনুতে লাথি মেরে বসে। ছিটকে দু কদম পিছিয়ে রুনুতে হাত দিয়ে ব্যথায় ছটফট করতে থাকে রনি। নিজেকে মুক্ত করে পাশ থেকে একটা আয়নের বোতল মুখ ভেঙে সামনের দিকে তাক করে বলে, ছুবি না আমাকে, মেরে দিব। রনি এতক্ষণ ঠিক থাকলো, আনিয়ার পাল্টা আঘাতে করাতে তেতে ওঠে। রাগে উঠে এসে আনিয়ার ডান গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দেয়। তাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়ে। ঠোঁটের নিচের অংশ কিছুটা ছিঁড়ে যায়। ব্যথাতে মুখ থেকে বেরিয়ে আসে আ শব্দটি না চাইতেও। রনি আবারও তেতে এসে ঠিক সেইরকম এক পা বাড়িয়ে পেছন থেকে রনি
পায়ে শুট করে দেয়। রনি কিছু বুঝে ওঠার আগে প্রহেল নরঘাতকের মতো ঝাঁপিয়ে পড়ে রনির নাক মুখ ফেটে রক্ত পড়ছে। প্রহেল হিতাহিত জ্ঞান শূন্য হয়ে রনির গলায় চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলে, কি করেছিস তুই আমার ফ্লাওয়ারের সাথে? প্রহেলের কথায় ঠোঁটের কোণে হাসি গড়িয়ে পড়ে। রক্তের বিন্দু করা তর্জনী আঙুল দিয়ে মুছে রনি বলে, বিশেষ কিছু করিনি, শুধু তোর বইয়ের ওই কোমল পানীয় পান করেছি। ঠোঁট দুটো নিচে ঠোঁটে চেপে ধরেছি। মুহূর্তের মাঝে রক্তব্রণ ধারণ করে প্রহেলের চোখ শক্ত হয়ে আয়নার দিকে তাকিয়ে রনির মুখ বরাবর ফ্রান্স মেরে দেয়। দুই জনের হাতাহাতিতে মাঝে ছুটে আসে সিরাত আর সাগর। প্রহেলকে এখন থামানো উচিত না হলেও এই মুহূর্তে খুন করারও দ্বিধা করবে না সে। বস, আপনি শান্ত হন প্লিজ, ম্যাম ভয় পাচ্ছেন। সাগরের কথার প্রহেলের হাতের মাঝে পৃষ্ঠ হওয়ায় রনির ঠোঁটে কোণে বাঁকা হাসি এসে বলে, তুই আমাকে মারতে পারবি না আমি জানি। বলে প্রহেলের বুকে পড়ে থাকা কাঁচের টুকরো ঢুকিয়ে দেয়। গড়গড়ে তাজা রক্ত দেখে পড়ে থাকে। আনিয়া চিৎকার করে ওঠে, ওনাকে আঘাত করবি না, ছেড়ে দে শয়তান, ওনার কষ্ট হচ্ছে, আমার ট্যাটুওয়ালার কষ্ট হচ্ছে। বলে আনিয়া নিচ থেকে উঠে প্রহেলকে ধরে। ঠিক সেই সময় রনি প্রহেলকে নিজের থেকে ধাক্কা দিয়ে আনিয়ার দিকে হাত বাড়াতে প্রহেল চেঁচিয়ে ওঠে, ডোন্ট টাচ রনি, ছবি না ওকে। প্রহেলকে উত্তেজিত হতে দেখে রক্তচক্ষু নিয়ে এগিয়ে আসে রিহান। রনি আয়নাকে ছুড়ে দেওয়ার আগে ধাক্কা দিয়ে দু কদম পিছিয়ে দেয়। কোনোরকম নিজেকে সামলে প্রহেল ঘাতকপ্রাপ্ত বুকে হামলে পড়ে। পারছে না প্রহেলের বুকের মাঝে নিজেকে মিশিয়ে নিতে। প্রহেল ক্লান্ত মাথা ঠোঁটে একটু হেসে নিজের বুকের মাঝে পড়ে থাকা তার ছোট ফ্লাওয়ারটাকে নিজের হাতে শক্ত করে জড়িয়ে ধরে এলোমেলো হয়ে থাকা সুগম চুলে চুমু এঁকে দেয়। আমি আছি তো ফ্লাওয়ার, আমি থেকে তোমার কিছু হবে না। তুমি হীন, আমি নিঃস্ব। বলে আরো শক্ত করে নিজের হাতে ধরে। এতক্ষণ প্রহেলের হাতে মার খেয়ে আর এখন রিহান সাগরের হাতে মার খেয়ে রনির অবস্থা নাজেহাল। প্রহেল রনির দিকে তাকিয়ে বলে, ফার্স্ট টাইম দেখে ছেড়ে দিলাম রনি, নেক্সট টাইম আমি ছেড়ে দিব না, মাইন্ড ইট। বলে আনিয়ার কোলে তুলে বাহিরে হাঁটা দেয়। আনিয়া অতিরিক্ত সরষ্টে নিতে না পেরে ট্রমায় চলে যায়। দুই হাত এখনো প্রহেলের কালো পুঁটি খামচে ধরে আছে। রাত 2:30 কক্সবাজারের নামি দামি রিপোর্ট রুম বুকিং করে প্রহেল রিসর্টের ম্যানেজারের সাথে চাবি রুম থেকে নিয়ে খুলে আনিয়াকে আস্তে করে নরম বিছানায় শুইয়ে দেয়। কপালে ভালোবাসার পরশ দিয়ে বলে, আমি আছি জান, একটু একা থাকো। আনিয়া নাছুর শব্দ প্রহেলের কম্পিত হাত নিজের বুকের সাথে চেপে ধরে। আপনি গেলে আর আসবেন না, ওই লোকটা আবার আসবে, আমাকে বাজেভাবে স্পর্শ করবে। কেউ আসবে না, কেউ নেই এখানে, কেউ তোমাকে ছুবে না। যে এই প্রহেলের প্রাণকে ছুবে তাকে আমি শেষ করে দেব, পৃথিবীর নিকৃষ্ট মৃত্যু উপহার দেব। বলে আনিয়াকে কোনো রকমে বুঝিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সমুদ্রের পাড় বড় গাছের সাথে বেঁধে রেখেছে রনিকে। প্রহেল ধারালো ছুরি রনির গলায় চেপে ধরে তাতে দাঁত পিষে বলে, তুই আমার কোনো এক সময় আপন ছিলি বলে আজ জানে বেঁচে গেলি, নয়তো এই প্রহেলের জিনিসের উপর কারো বিন্দুমাত্র নজর রাখার সাহস কেউ করে না। আমি তো শুধু তোর এক রাতের জন্য চেয়েছিলাম, কিন্তু এখন আমার এক রাত নয়, সব রাতে তোর প্রাণকে প্রয়োজন। এই মুখে দিয়ে আর কখনোই আমার প্রাণের কথা বলবি না, তোর মুখ ভেঙে গুঁড়িয়ে দিব। চুলার শক্ত করে চল শক্ত করে ফেলে প্রহেল শেষবারের মতো হুঁশিয়ার করে দেয়, কোথায় গিয়েছিলেন আপনি? রুমে ঢোকার সাথে সাথে আনিয়ার কথায় হকচকিয়ে গেল প্রহেল। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে, বললাম তো, জান কাঁদছিল একটু। আনিয়া চোখ বড় বড় করে বলে, ও। প্রহেল ওয়াশরুম থেকে যাবে তখনই পেছন থেকে আনিয়া ডেকে ওঠে, কাছে আসেন। আনিয়ার কথায় প্রহেল কপাল কুঁচকে তাকায়। এই এখন বারবার ডাকছে কেন? বলো কি বলবে? আমার আদর চাই। প্রহেল নড়ে চড়ে দাঁড়ায়। এই মেয়ে কি মাথা ঠিক আছে? আগে তো প্রহেল ধরলেই ছাড়েন ছাড়েন বলতো, আর এখন কিনা নিচ থেকে ডাকছে। নাজুক শব্দ করে প্রহেল বলে, জান তুমি অসুস্থ, তো সুস্থ হয়ে নাও, তখন আমি আদর করব। না, আমার এখন আদর চাই মানে চাই। বলে আয়া বিছানা থেকে নামতে যাবে তখনই পায়ের ব্যথায় মৃদু শব্দ করে ওঠে। আহ! প্রহেল অস্বস্তি হয়ে ছুটে এসে ধড়মড়িয়ে তাকে শুইয়ে বলে, বিছানা থেকে নামতে মানা করেছি না? আমি একা, আমার কথা শুনবে না? প্রহেলের কথায় আগর-রাজ্য করে আনিয়ার প্রহেলের গলা জড়িয়ে ধরে বলে, এই মুহূর্তে আপনাকে চাই। বলে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আনিয়ার সাড়া পেয়ে প্রহেল আর নিজেকে ধরে রাখতে পারে না। নিজেকে হারিয়ে যায় আনিয়ার মাঝে। দিয়ে দেয় প্রহেলের হাতের স্পর্শ বাড়াতে থাকে। আনিয়ার জামাটার চেইনটা খুলে দেয়, চেপে ধরে। তুমি অসুস্থ জান, বেশি গতি বাড়লে ব্যথা পাবে। আপনি আমার মতো করে পড়েন, আপনি আপনার মতো করে করেন। প্রহেল আনিয়ার কথায় দুধ ছেড়ে আর একটু
নিজের সাথে শক্ত করে নেয়।